আমার নাম নূপুর আক্তার। আমার বয়স 15। প্রতিদিন রাতে আমার স্বামী আমার বড় আপুর ঘরের ভিতর ঢুকে যেত। এমনকি আমি যখনই তার কাছে যেতাম তখন সে কিছু না কিছু বাহানা করে আমার আপুর ঘরের ভিতর ঢুকে পড়ত। একজন সাধু বাবার কথা শুনে আজ আমাদের 2 বোনের জীবনটাই নষ্ট হয়ে গেছে। জানি না এমন কি কারণ ছিল, যার জন্য আমার স্বামী প্রত্যেক দিন রাত হতেই আমাকে ছেড়ে দিয়ে আমার আপুর ঘরের ভিতরে ঢুকে পড়ত। কিন্তু একদিন আমি যখন এই সত্যিটা জানার জন্য আমার মনে ভীষণ চিন্তা হয়ে গেছে। আমি সেই বিষয়টা জানার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। কেন আমার স্বামী আমার আপুর ঘরে যেত? আমি তা নিশ্চিত হওয়ার জন্য একদিন আপুর রুমে আগে থেকে ঢুকে পড়ি এবং আলমারির পিছনে লুকিয়ে থাকি। তারপর কিছুক্ষণ পরে আমার স্বামী যখন আপুর ঘরের ভিতর আসলো, তারপর সেই ঘরে যা দেখেছিলাম তা দেখার পর যা হয়েছিল তা জানলে বন্ধুরা তোমাদের মাথা ঠিক থাকবে না। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা এখনও লাইক দাওনি দয়া করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবা। এবার চলো আসল ঘটনাটি বলি। আমার আব্বু আম্মু জাকারিয়া নামের একটি ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল। বিয়ের পর অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম। ভেবেছিলাম স্বামীর ঘরে অনেক সুখে শান্তিতে থাকব। কিন্তু প্রত্যেক দিন রাত হতেই আমার স্বামী আপুর ঘরের ভিতরে চলে যেত। জানি না সে আমার আপুর ঘরের ভিতরে গিয়ে না জানি করত। আমার আপুর বয়স তখন 18 বছর। আসলে আমার আপুর সরকারি চাকরি করার খুব ইচ্ছে ছিল। তাই সে আমার আব্বুকে বলেছিল সে চাকরি না পেলে বিয়ে করবে না। তাই আমার আব্বুও জোর করে তাকে বিয়ে দিতে পারিনি। তাই আব্বু আমার বিয়েটা দিয়েছিল। আসলে আমি বয়সে আপুর চাইতে ছোট হলেও আমার শরীর স্বাস্থ্য দেখে কিন্তু আপুর চাইতে অনেক স্বামী মনে হতো। লোকে বুঝতেই পারত না যে আমি আপনার চাইতে বয়সে ছোট ছিলাম। কিন্তু আমার আপু তো ভীষণ সুন্দরী ছিল। আপুকে দেখে অনেক সুন্দর লাগত। আমি ছোট হলে কি হবে? আপুকে আমার চাইতে ছোট দেখা যেত। কিন্তু বাবা মা বাধ্য হয়ে আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়েছিল। কারণ আমি একটু বাড়ন্ত ছিলাম, আমাকে দেখে মনে হতো হয়তো বা আমার বয়স 24 বা 25 বছর। তারপর আমি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এলাম, তখন বাসর রাতে স্বামী আমাকে বলেছিল, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য, এবং সেহ পেয়ে আমার মনে এটা বিশ্বাস তৈরি হয়েছিল যে আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। বিয়ের 4 দিন পরে আমাকে আমার আপুর বাড়িতে নিয়ে গিয়েছিল এবং সেখানে আমি স্বামীর সাথে 3 দিন ছিলাম। সেদিন যখন মায়ের বাড়িতে স্বামীর সাথে আমার প্রথম রাত ছিল, তখন ঘুমাতে যাওয়ার আগে তার নাকি ঘুম আসছে না। তাই সে একটু বারান্দা ঘরে বসে থাকতে চাই। আমি তখন স্বামীকে বলেছিলাম, ঠিক আছে, তুমি বাইরের সময় কাটাও, আমি শুয়ে পড়ছি। তারপর ঘণ্টাখানেক পরে মনে হলো বাইরের বারান্দা ঘর থেকে যেন হাসির শব্দ আসছে। হাসির শব্দ পেয়ে আমি যখন নিজের ঘর থেকে উঠে বাইরে গেলাম, তখন প্রথমেই আমার ঘড়ির দিকে নজর গেল। ঘড়িতে তখন রাত 2টা বেজেছিল। তারপর আমি যখন বারান্দা ঘরে গেলাম, তখন দেখলাম আমার স্বামী আপুর সঙ্গে বসে গল্প করছিল এবং দুজনের হাতে কিন্তু চায়ের কাপ ছিল। ওই সময় কিন্তু স্বামী আমার আব্বুকে যে কথাগুলো বলেছিল সেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলাম, এবং আমি জানতাম স্বামী ওই কথাগুলো এমনিতেই আমার আব্বুকে বলেছিল। আসলে স্বামী তখন আব্বুকে বলেছিল, সাবিনা, আমি যদি বিয়ের আগে তোমাকে দেখতাম তাহলে কিন্তু বিয়েটাও তোমাকে করতাম। এই ধরনের কথা বলে আমার আপু ও আমার স্বামী দুজনই খুব হাসাহাসি করছিল। ওই সময় আমার আপু আমার স্বামীকে বলেছিল, তোমার মতো একজন হ্যান্ডসাম মানুষ পেলে তো আমি অনেক আগেই বিয়ে করে নিতাম। তাদের কথা শুনে তো আমিও খুব হেসেছিলাম এবং তাদের আড্ডায় যোগদান দিয়েছিলাম। এইভাবেই তো আমার বেশ ভালোই দিন কাটছিল। আমার স্বামী তো আমাকে ভীষণ ভালোবাসত। এমনকি সে আমাকে প্রায় দিন আমার বাবার বাড়ি নিয়ে যেত, আমার বাবা মায়ের সঙ্গে আপুর সাথে দেখা করানোর জন্য। আমি তখন ভাবতাম যে আমার স্বামী কত ভালো, সে আমার সকল কথা রাখে। কারণ একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে তখন তার একটু আলগা মনে হয় এবং প্রায় দিন ইচ্ছে হয় বাবা মায়ের বাড়ি যেতে। এই বিষয়টা আমার স্বামী বুঝত। আমার স্বামী আমার প্রতি এত যত্ন দেখে আমি ভীষণ খুশি হতাম। তারপর আমাদের বিয়ের কিছু দিন পরে যখন বিয়ের অ্যালবাম আমার স্বামীর হাতে দিয়ে যায়, তখন সে খুব খুশি হয়ে বিয়ের অ্যালবামটা হাতে নিয়ে আমাকে না দেখিয়ে ঘরের ভিতরে গিয়ে ঢুকে পড়ে এবং ভেতর থেকে দরজাটাকে লক করে দেয়। তারপর আমি যখন কিছুক্ষণ দরজায় বাড়ি দিয়ে স্বামীকে বললাম, আরে তুমি কি একটাই অ্যালবামটা দেখবে, নাকি আমাকেও একটু কানি দেখতে দেবে? তারপর প্রায় 5 মিনিট পরে ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলল, নূপুর, এই অ্যালবামটা আমরা যদি তোমার বাবার বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে দেখি তাহলে কেমন হবে?
স্বামীর এই আইডিয়াটা শুনে আমি তো খুব খুশি হয়েছিলাম। তারপর আমি ওর বাবার বাড়ি যেতে রাজি হয়েছিলাম। তারপর সেদিন সন্ধ্যায় যখন বিয়ের অ্যালবামটা নিয়ে বাবার বাড়িতে যাই, তখন আমার আপু এবং আমার স্বামী আমরা ৩ জন মিলে বিয়ের ছবিগুলো দেখেছিলাম। এদিকে আমার শ্বশুর বাড়িতে আমি আর স্বামী, আমার শ্বশুর মশাই আর আমি ছাড়া কেউ ছিল না। আমার স্বামী তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। তাই আমার শ্বশুর কিন্তু আমার স্বামীকে যতটা ভালোবাসত, আমাকেও ঠিক ততটাই ভালোবাসত এবং আমি আমার শ্বশুরের মতো এত ভালো মানুষ নিজের বাবার মতো করে পেয়ে জীবনে খুবই খুশি ছিলাম। তারপর শ্বশুর বাড়িতে ১ সপ্তাহ থাকার পরে আমার স্বামী বলল সে নাকি আমাকে আবার আমার বাবার বাড়িতে নিয়ে যাবে এবং সে নিজেও নাকি সেখানে ৫ দিন থাকবে। এক কথা শুনে তো আমি খুব খুশি ছিলাম যে আমার স্বামী আমার সঙ্গে আমার বাবার বাড়িতে ৫-৬ দিন থাকবে। তারপর বাবার বাড়ি গিয়ে আমরা ৩ জনে মিলে সারাদিন কিন্তু খুব গল্প করব। ৩ জন বলতে আমি, আমার স্বামী এবং আমার বড় আপু। তারপর সেদিন আমার আপু যখন নিজের মুখে আমার স্বামীকে বলেছিল যে আমাদের বাড়ির পাশে যে দরগাটা আছে সেই দরগাতে একজন সাধু বাবা আছেন এবং ওনার সব কথা কিন্তু সত্যি হয় এবং আমার আপু তো এই সাধু বাবার অন্ধভক্ত ছিল। ওই সাধু বাবা যা বলতো আমার আপু কিন্তু উনার সব কথা বিশ্বাস করত। আসলে আমার আপু পড়াশোনায় ভীষণ মেধাবী ছিল এবং সে ভবিষ্যতে চাকরি পাওয়ার যোগ্য কিনা সেটা জানার জন্য প্রায় দিন ওই সাধু বাবার কাছে চলে যেত। আমার আপু যে সাধু বাবার অন্ধভক্ত ছিল, এই কথাটা কিন্তু আমি অনেক আগেই আমার স্বামীকে বলেছিলাম এবং সেটা জানার পরে স্বামী আমাকেও বলেছিল, তোমাদের সাধু বাবার তো অনেক নাম শুনেছি, তাই আমিও তোমাদের এই সাধুর বাবার সঙ্গে একবার দেখা করতে চাই। তারপর আমার স্বামীর কথা অনুযায়ী সেদিন আমরা ৩ জনেই কিন্তু সাধু বাবার কাছে গিয়েছিলাম। সাধু বাবার কাছে যখন আমরা ৩ জনে যাই, তখন সাধু বাবার আসরে গেলে আমাকে ইশারা করে বললেন আমাকে নাকি একটা দরগাতে গিয়ে এই মুহূর্তে এখনই একটা চাদর চাপাতে হবে। সাধু বাবার কথা শুনে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ আমরা তো স্বামী দুজনে একসাথে সেখানে গিয়েছিলাম। তাহলে এই সাধু বাবা আমাকে একা কেন দরগা হতে চাদর চাপাতে বলেছিল? এই সত্যিটা তো আমি অনেক পরে জানতে পেরেছিলাম এবং যখন সত্যিটা জানতে পেরেছিলাম তখন আমার আপুর পুরো জীবনটাই শেষ হয়ে গিয়েছিল। সেদিন সাধু বাবার কথা অনুযায়ী আমি যখন আমার স্বামী আপুকে সাধু বাবার কাছে রেখে দিয়ে চাদর চাপিয়ে আবার তাদের কাছে ফিরে আসি, তখন কিন্তু আমার স্বামী আপুর চেহারায় অন্যরকম দুশ্চিন্তার চাপ ছিল। আমরা ৩ জনে কিন্তু খুব হাসি খুশি হয়েও দরগাতে এসেছিলাম, কিন্তু যখন আমরা ৩ জনে দরগা থেকে বাড়ি ফিরে যাই তখন কিন্তু আমার স্বামীর মুখে কোনো হাসি ছিল না। আমি তো তাদের কাছে এটা কারণও জানতে চেয়েছিলাম, কেন তাদের চেহারায় মলিন ভাব রয়েছে। কিন্তু তখনও আমার স্বামী এবং আমার আপু আমাকে কোনো সত্যি কথা বলেনি। সেদিনের পর থেকে কিন্তু আমার জীবনের সব কিছু পাল্টে যায়। এমনকি দরগা থেকে ফিরে আসার পরের দিন আমি যখন স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে এসেছিলাম, তার পরের দিনই দেখি আবার সাবিনা আপু আমার শ্বশুর বাড়িতে এসে হাজির হয়েছিল এবং আপু বলেছিল সে নাকি আমাদের বাড়িতে কিছু দিনের জন্য থাকতে চায়। এটা শুনে তো আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু যখন থেকে আমার আপু আমাদের বাড়িতে এসেছিল তখন থেকেই আমার সঙ্গে কিছু না কিছু বিপদ ঘটতেই থাকত। একদিন তো একটা বাসার টুল থেকে পড়ে গিয়ে আমার কোমরে এতটাই ব্যথা লেগেছিল যে আমি রান্না বান্না কিছুই করতে পারতাম না। ওই সময় আমার আপু কিন্তু আমার খুব খেয়াল রাখত। কিন্তু যখন থেকে আপু আমার শ্বশুর বাড়িতে এসেছিল তখন থেকে মনে হতো যেন আমার স্বামী ও আমার আপু তারা দুজন মিলে আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। আমার মনে হতো যেন আমার থেকে লুকিয়ে দেখাও করে। এদিকে আমার কোমর ব্যথা যখন অনেকটা কমে যায় তখন আমি আবার রান্নাঘরের কাজকর্ম করা শুরু করেছিলাম। কিন্তু আমাকে রান্নাঘরের কাজকর্ম করতে দেখে আমার আপু আমাকে খুব বকা দিয়েছিল, আমি থাকতে তোকে কোনো কাজকর্ম করতে হবে না, তুই শুধু নিজের শরীরের খেয়াল রাখিস, আমি তোকে খুব ভালোবাসি। আমি তখন আপুকে বলেছিলাম তুমি একদম চিন্তা করো না, আমি এখন সুস্থ আছি তো, আমি এখন ঘরের সমস্ত কাজকর্ম করতে পারব। আর এইভাবে শুধুই বসে থেকে আমার আর ভালো লাগছে না। এমনকি একদিন রাতের বেলা আমার স্বামী যখন ঘরের ভিতরে ছিল না তখন আমি তাকে পুরো বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেছিলাম ওই সময়। কিন্তু আমার আপুকেও ঘরের ভিতরে কোথাও দেখতে পাইনি এবং রাতের বেলা তাদের দুজনকে দেখতে না পেয়ে তো আমার মনে কিন্তু একটুখানি হলেও কটকা লেগেছিল। আমি তো এটা বুঝতে পারছিলাম না যে রাতের বেলা তারা দুজনে মিলে আমাকে কিছু না বলে কোথায় গিয়েছিল। তারপর পুরো বাড়ি খোঁজার পরে আমি তখন আস্তে করে চাঁদের উপরে উঠি, তখন তাদের দুজনকে দেখে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। এমনকি তাদের দুজনের মাঝে কথা শুনে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে তারা আমার থেকে কি কথাগুলো লুকাচ্ছিল।
আর এমনিতেও তাদের দুজনের এমন কি জরুরি কথা ছিল যার জন্য তারা ছাদের উপরে উঠেছিল। এত রাতে ছাদের উপরে তাদেরকে দেখে আমি কিন্তু অনেক বেশি মনের ভিতর ভয় পেয়েছিলাম এবং এটা কিন্তু আশ্চর্য হওয়ারই কথা। আমি তখন চুপচাপ সিঁড়ির উপরে দরজার একটা সাইজে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছিলাম। আসলে তখন আমার আপুকে বলছিল, সাবিনা দয়া করে তুমি আমার স্ত্রীর জীবন রক্ষা করো। সবকিছু কিন্তু তোমার হাতেই আছে। তুমি যদি সাধু বাবার এই প্রস্তাবটা না মানতে তাহলে তো দেখতেই পাচ্ছ তোমার বোনের সঙ্গে কত কিছু অঘটন ঘটছে। তুমি আমাকে এবং আমার বোনকে আর কষ্ট দিও না। তুমি তো নিজে থেকেই বলতে যে সাধু বাবা যেটা বলে সেটাই নাকি সত্য হয়। তাহলে সাধু বাবা আমাদের তিনজনের ব্যাপারে যেটা বলেছেন সেটা যদি সত্যি হয়ে যায় তাহলে তুমি কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? আমার স্বামীর কথা শুনে আপু তখন হাউমাউ করে কান্না করতে শুরু করে দিয়েছিল এবং তার কান্না দেখে আমার স্বামী তাকে সান্ত্বনা দিয়েছিল এবং আমার আপু তো বাব্বার একটাই কথা বলেছিল যে আমি এমনটা করতে পারব না। জানি না আমার আপু বাব্বার কি না করার কথা বলছিল। তারপরে আমি আপু ও আমার স্বামীর মাঝে যা দেখলাম তা দেখে তো আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এবং আমার আপু তো হাউমাউ করে কেঁদে কেঁদে আমার স্বামীর সামনে মাথা নত করে বলছিল, দুলাভাই আমি এত বড় অন্যায় কিভাবে করতে পারি? ও তো আমার ছোট বোন। আমি যদি অন্যায় করি তাহলে আমার বোনের কি হবে? আমার স্বামী তখন বলেছিল, দেখো সাবিনা, অন্যের ভালোর আমাদের কিন্তু অনেক সময় বলিদান দিতেই হয়। তাদের সব কথা শোনার পরেও আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার স্বামী আর আমার আপু এমন কি ব্যাপারে কথা বলেছিল যেটা তারা আমার থেকে লুকিয়েছিল। এমনকি আমার আপু তো আমার স্বামীর কথা মানতে রাজি ছিল না। ওদিকে আমার মাথায় তো কিছুই ঢুকছিল না যে আমার স্বামী কি ব্যাপারে আমার আপুর সঙ্গে কথা বলছিল। পরের দিন সকাল বেলা আমার সঙ্গের দুর্ঘটনা ঘটেছিল যে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আমি তো রাতের ব্যাপারে স্বামীর সঙ্গে কোনো কিছু আলোচনা করার সুযোগও পাই না। চলে ওই সময় আমার স্বামী যখন দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন সে আলমারি থেকে নিজের জামাটা বের করে রাখতে বলেছিল। আমি তখন স্বামীর কথামতো আলমারি থেকে তার জামাটা বের করতে যাই। ঠিক তখনই কাঠের আলমারির একটা দরজার পাল্পা খুলতেই কাঠের আলমারিটা হঠাৎ করে আমার উপরে পড়ে যায়। তারপরে তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং আমার কপালে অনেক আঘাত লেগেছিল। আমি 1 সপ্তাহ কিন্তু হাসপাতালে ভর্তি ছিলাম। 1 সপ্তাহের পরে আমি যখন আমার মায়ের সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে আসি তখন আমার মনে হল আকাশটা যেন আমার মাথায় ভেঙে পড়ল। কারণ আমার স্বামী ও আমার আপু তারা দুজনে কিন্তু বসে গল্প করছিল। তাদের মুখে অনেক হাসির চাপ দেখতে পেলমি। আমার কাছে মনে হয়েছিল তারা দুজনে মনে হয় অনেক আপন। মনে হয়েছিল যেন 1000 বছর ধরে তাদের পরিচয়। আসলে আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম তখন পুরো বাড়িটা আমার আপু কিন্তু সামলেছিল। তারপর আমি যখন হাসপাতাল থেকে শ্বশুর বাড়িতে ফিরে আসি তখন আমাকে দেখা মাত্রই আমার স্বামী অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। সে তখন আমাকে বলে, তুমি এখানে কি করছ? আমি তখন স্বামীকে অবাক হয়ে বললাম, আমি এখানে কি করছি মানে? আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। তুমি কি আমাকে দেখে খুশি হওনি? আমি 1 সপ্তাহ পরে আজ শ্বশুর বাড়িতে ফিরে এসেছি। তোমার তো আমাকে দেখে খুব খুশি হওয়া উচিত ছিল। ওই সময় কিন্তু আমার শ্বশুরমশাই ও বাড়িতেই ছিলেন। উনি তো আমাকে দেখামাত্রই অনেক বেশি খুশি হয়ে বললেন, বৌমা আজ তুমি 7 দিন পরে বাড়ি ফিরে এসেছ। আজ আমি খুব খুশি। কারণ আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে আবার ফিরে এসেছে। কিন্তু আমি যখন ঘরের ভিতর প্রবেশ করি ঠিক তখন আমার স্বামী আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কারণ স্বামী তখন সবার সামনে বলল, নূপুর আমি তোমাকে তালাক দিয়েছি। তাই আজ থেকে তুমি এখানে নয়। তুমি তোমার বাবা মায়ের কাছেই থাকবে। এবং সাবিনকে আমি নিজের স্ত্রী করব। তাই সাবিনা আমার বাড়িতে থাকবে। শুধু তাই নয়, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমি তার জন্য জীবন দিতেও প্রস্তুত। আমি তখন হতভম্ব হয়ে স্বামীর দিকে তাকিয়ে বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছি? তুমি এই সব উল্টাপাল্টা কি কথা বলছ? ঠিক ওই সময় আমার শ্বশুর মশাই তার ছেলের গালে একটা থাপ্পড় মেরে বললেন, এটা কি ইরাকি করার সময়? বৌমা এখনো অসুস্থ আছে আর তুই তার সামনে এই ধরনের উল্টাপাল্টা কথা বলছিস? ওই সময় কিন্তু আমার আপু কেঁদেই যাচ্ছিল এবং সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। তখন আমি না পেরে আমার আপুর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, আপু আমার স্বামী যেটা বলছে সেটা কি সত্য কথা? আমার আপু তখন কেঁদে কেঁদে বলেছিল যে হ্যাঁ, এটা একদম সত্যি কথা, যে তারা দুজনে আমার অনুপস্থিতিতে সব কিছুই এবং তারা বিয়েও করবে।
সব কিছু শোনার পরে আমার বাবা তো আমার সঙ্গে সেখানে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল এবং আমাকে তারা নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল। সবকিছু নিজের চোখে দেখার পরে তো আমি জ্যান্ত লাশের মতো হয়ে গিয়েছিলাম। পরের দিন আমার স্বামী যখন সমাজের 10 জন লোকের সামনে আমার আপুকে কবুল করার প্রস্তুতি নিয়ে এবং এই সময় কিন্তু কাজী সাহেব ও তাদের বিয়ে কবুল করানোর জন্য প্রস্তুত ছিল, ঠিক তখনই আমি পুলিশকে নিয়ে সেখানে হাজির হয়েছিলাম। আসলে তার আগের দিন রাতেই আমার আপিও আমাদের বাড়িতে এসেছিল, যদিও আমার বাবা মা তাকে ঘরের ভিতরে ঢুকতে দিতে রাজি হয়নি। কিন্তু আপুর কাকুতি মিনতি দেখে আমি বাবা মাকে বলেছিলাম তারা যাতে একটি বার আপুকে ঘরের ভিতরে ঢুকতে দেয় এবং তখন আপু বলেছিল যে তারা নাকি আমার ভালোর জন্যই দুজনে মিলে বিয়ে করেছে। আমি তাদের বিয়ের কারণটা জানতে চেয়েছিলাম। তখন আপু আমাকে বলেছিল, যেদিন আমরা 3 জনে দরগাতে সাধু বাবার কাছে গিয়েছিলাম সেদিন সাধু বাবা নাকি আমার স্বামী ও আপুর হাত পরীক্ষা করে দেখে তাদের দুজনকে বিয়ে করার আদেশ দিয়েছিল এবং সাধু বাবা বলেছিল আমার স্বামী যদি আমার বোনকে বিয়ে না করে তাহলে আমি নাকি খুব তাড়াতাড়ি মৃত্যুর সম্মুখীন হব এবং সাধু বাবার কথা শুনে ও আমার আপু যখন এই প্রস্তাবে রাজি হয়নি তখন আমার প্রাণ রক্ষার জন্য নাকি আমার স্বামী আপুর কাছে আমার প্রাণের ভিক্ষা চেয়েছিল। তাই আমার আপু সেই সাধু বাবার কথা শুনে এবং আমার স্বামীর কথা শুনে আমার বোন বিয়ে করতে রাজি হয়েছিল। কিন্তু সেদিন আমার আপুর কথা শোনার পরে পুলিশকে সেখানে নিয়ে এসেছিলাম। তখন আমার আপু বাধ্য হয়ে কিন্তু এই সব কিছু সত্য কথা বলেছিল। আমার আপুকে আমার স্বামী মিথ্যা বলেছিল, আমি মারা যাব না। এটা আমার স্বামীর সাধু বাবার নামে মিথ্যা ভয় দেখিয়ে আমার বোনকে বিয়ে করেছিল। আসলে সাধু বাবা এই ধরনের কোনো কথাই বলেনি। আমার স্বামী আমার 2 বোনকেই বিয়ে করেছিল। সে তার মনের বাসনার জন্যই ষড়যন্ত্র করেছিল। বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। যদি গল্পটি শুনে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।